গল্পটি শুরু হয় একটি অফিস বিল্ডিং থেকে, যেখানে সমস্ত কর্মীরা মুখে মাস্ক পরে ব্যস্ততার সাথে কাজ করছিল। সেখানকার পরিবেশটা ছিল খুবই অদ্ভুত। কেউ কারো সাথে কথা পর্যন্ত বলছিল না। দেখে মনে হচ্ছিল সবাই কোনো এক অজানা বিপদের ভয়ে ভীত। এরই মধ্যে এরিনা নামের এক অফিস কর্মী এই শ্বাসরুদ্ধকর পরিবেশে বিরক্ত হয়ে বাথরুমের দিকে যায়, কিন্তু সেখানে একটি স্টলের ভেতর থেকে তিনি অদ্ভুত শব্দ শুনতে পান। দরজা খুলতেই তিনি দেখেন একটা মেয়ে নোংরা টয়লেটের পাশে পড়ে আছে, যার চোখগুলো সম্পূর্ণ সাদা এবং প্রাণহীন হয়ে গেছে। বিপদের আভাস পেয়ে ইরিনা তৎক্ষণাৎ নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন। আসলে ইরিনার সম্প্রতি ডিভোর্স হয়েছে এবং তিনি তার ছেলে আন্তনকে নিয়ে মস্কোতে বেঁচে থাকার চেষ্টা করছিলেন। তবে সেদিন সকালেই তিনি পার্কে ঠিক একই রকম উপসর্গের এক ব্যক্তিকে দেখেছিলেন, সাদা চোখ এবং ভয়ানক কাশি। ইরিনা বুঝতে পারেন যে এটি একটি ভাইরাস, তাই দেরি না করে তিনি আন্তনকে স্কুলে নামিয়ে দিয়ে আসেন। দ্রুতই টিভির সংবাদ এবং ইন্টারনেটে মস্কোতে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ভাইরাস সরাসরি ফুসফুসে আক্রমণ করে, যার ফলে রোগীর কাশি এবং চোখ সাদা হয়ে যায় এবং মাত্র 4 দিনের মধ্যে মৃত্যু ঘটে। এই ভাইরাসের সংক্রমণের গতি এতটাই তীব্র যে কিছুক্ষণের মধ্যেই 2000 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। সেনাবাহিনী অনেক এলাকা সম্পূর্ণ কোয়ারেন্টাইন করে দিয়েছে, যার ফলে ক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। একই দিনে 2 জন আক্রান্ত ব্যক্তিকে দেখার পর ইরিনা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন। তাই কাজ শেষ হওয়ার আগেই তিনি দ্রুত স্কুলে যান, যাতে ছেলেকে নিরাপদে বাড়িতে নিয়ে আসতে পারেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি স্তম্ভিত হয়ে যান। সেনাবাহিনী স্কুলটি ঘিরে ফেলে কোয়ারেন্টাইন করে দিয়েছে। কাউকেই ভেতরে বা বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আসলে সেখানে একটা মেয়ের শরীরে একই ভাইরাস পাওয়া গিয়েছিল, সেই কারণেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুরুতে স্কুল কর্তৃপক্ষ ভেবেছিল শুধুমাত্র ওই শিশু এবং তার সহপাঠীদের আলাদা করে রাখলেই চলবে, কিন্তু সেনাবাহিনী পুরো স্কুল লকডাউন করার নতুন নির্দেশ জারি করে। লাল চোখের সেই মেয়েটি এক কোণে কুঁকড়ে বসেছিল, আর সুরক্ষা পোশাক পরা সৈন্যরা তাকে পাহারা দিচ্ছিল। এক সৈন্য মেয়েটির উপর সাদা পাউডার ছিটিয়ে সেখান থেকে নিয়ে যায়। তার মা বাবা অসহায় হয়ে দেখছিল। এই দৃশ্য দেখে ইরিনা বুঝতে পারেন পরিস্থিতি তার ভাবনার চেয়েও অনেক বেশি ভয়াবহ। তিনি তৎক্ষণাৎ আন্তনকে ফোন করে জানতে পারেন যে সে জিমনেশিয়ামে লুকিয়ে থাকায় বেঁচে গেছে। এটি শুনে ইরিনা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ইরিনা তাকে স্কুলের পেছনের ক্যাফে এলাকায় দেখা করতে বলেন, কিন্তু কেউই ভাবেনি যে ক্যাফে এলাকার দরজা জানালা সব বন্ধ থাকবে। ছেলেকে বাঁচাতে ইরিনা আন্তনকে জানালার কাছ থেকে সরে যেতে বলেন। এরপর একটি বড় পাথর দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেন। এদিকে মস্কোর বাইরের প্রধান রাস্তার দৃশ্য ছিল বেশ বিপজ্জনক। সেখানে সৈন্যরা সমস্ত যানবাহন থামিয়ে দিচ্ছিল। তারা ঘোষণা করে যে পুরো শহর এখন লকডাউনের অধীনে এবং জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া কাউকে ভেতরে বা বাইরে যেতে দেওয়া হবে না। এতে ভিড়ে থাকা মানুষজন উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু সৈন্যরা তাদের জায়গা থেকে নড়ছিল না। তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে মস্কোতে এক ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং সেনাবাহিনীর কাছে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই বিভ্রান্ত জনতার মধ্যে সার্জ নামে এক ব্যক্তি ছিলেন, যিনি ইরিনার প্রাক্তন স্বামী। তিনি আন্তনকে তার গ্রামের প্রাসাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখন তো তিনি শহরে প্রবেশ করতে পারছেন না। তবে তখনও তিনি এই মহামারীর প্রকৃত ভয়াবহতা সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি নিজের বাড়িতে ফিরতে বাধ্য হন। রাতে যখন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন বাইরে থেকে আসা একটি উজ্জ্বল টর্চের আলোয় তার ঘুম ভেঙে যায়। তিনি সতর্কতার সাথে নিচে নেমে দেখেন যে কে এসেছে। ভাগ্যক্রমে সেটি কোনো অনুপ্রবেশকারী নয়, বরং তার বাবা বরিস। তিনি একজন প্রাক্তন সামরিক গবেষক ছিলেন। সেই কারণেই এই ভাইরাস এবং এর বিপদ সম্পর্কে তার গভীর ধারণা ছিল। তিনি বিশ্বাস করতেন যে 3 মিলিয়ন জনসংখ্যার মস্কোতে যদি এই ভাইরাস থামানো না যায় তবে দাঙ্গা নিশ্চিত। সার্জ যে প্রাসাদে থাকতেন সেটি মস্কো থেকে মাত্র কয়েক মাইল দূরে ছিল, তাই সেখানেও এর প্রভাব পড়া অনিবার্য ছিল। বরিস বলেন যে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। বাবার কথায় ভরসা করে সার্জ রাতটা বিশ্রাম নিয়ে পরের দিন সকালে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যাওয়ার আগে তিনি যেভাবেই হোক তার ছেলে আন্তন এবং প্রাক্তন স্ত্রী ইরিনাকেও শহর থেকে বের করে আনতে চেয়েছিলেন। তাই যাওয়ার সময় তিনি বাবাকে বলে যান যে যদি তিনি সকালের মধ্যে না ফেরেন তবে যেন বাবা তার জন্য অপেক্ষা না করেন। সার্জ রওনা হওয়ার কিছুক্ষণ পরেই একটি জিপ থেকে কয়েকজন সশস্ত্র লোক নেমে পাশের প্রাসাদগুলোর দিকে এগোতে থাকে। ততক্ষণে সার্জের প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু লানিয়াও ভাইরাস সম্পর্কে জানতে পেরে বিমানবন্দরে যাওয়ার জন্য প্যাকিং করছিলেন।
কিন্তু তার মেয়ে পলিনা তাকে জানায় মস্কোর সমস্ত বিমানবন্দর এখন বন্ধ। এরই মধ্যে সেই সশস্ত্র লোকগুলো লানিয়ার বাড়িতে প্রবেশ করে। প্রথমে লানিয়া ভেবেছিলেন তারা সরকারি লোক, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন যে তাদের সাথে ভাইরাসের কোনো সম্পর্ক নেই। কিছু একটা ভুল হচ্ছে বুঝতে পেরে লানিয়া তাদের ভয় দেখানোর চেষ্টা করেন এবং সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে তোলা তার একটি পুরানো ছবি তাদেরকে দেখান। তবে এই পদ্ধতি কাজে দেয় না। একজন লোক লানিয়াকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর তারা বাড়ির মূল্যবান জিনিসপত্রের খোঁজ শুরু করে। আসলে এরা কোনো বড় লোক ছিল না, বরং সাধারণ ডাকাত যারা দাঙ্গা ও হট্টগোলের সুযোগ নিচ্ছিল। তাদের মধ্যে একজন লানিয়ার সঙ্গী মারিনার উপরে কুনজর দেয়, যিনি সেই সময় গর্ভবতী ছিলেন। তাকে অসহায় দেখে সেই ডাকাতটি খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু সে কিছু করার আগেই পলিনা তার ঘাড়ে কাঁচি দিয়ে আঘাত করে, কিন্তু লোকটি শুধুমাত্র আহত হয়। এরপরে সে পলিনার গলা টিপে ধরে। পলিনা সাহস হারায়নি এবং সুযোগ বুঝে দেয়ালে লাথি মেরে নিজেকে পেছনে ঠেলে দেন, যার ফলে কাঁচিটি ডাকাতটির ঘাড়ে আরও গভীরে ঢুকে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। ঠিক সেই সময়ে আরেকজন ডাকাত সার্জের বাড়িতে প্রবেশ করে ইয়ার্ডে পৌঁছায়, কিন্তু বরিস, যিনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন, তার মুখে কোনো ভয় ছিল না। কোনো প্রকার সতর্কতা ছাড়াই তিনি গুলি করে অনুপ্রবেশকারীকে সেখানেই মেরে ফেলেন। এরপর অন্য ডাকাতরাও সেখানে পৌঁছায়, কিন্তু কিছুক্ষণ গোলাগুলির পর তারা বুঝতে পারে যে বরিস তাদের উপর ভারী পড়েছেন, তাই তারা আত্মসমর্পণ করে। তারা শুধু তাদের আহত সঙ্গীকে নিয়ে চলে যেতে চেয়েছিল এবং কথা দেয় যে আর কখনো বরিস ও তার পরিবারকে বিরক্ত করবে না। ডাকাতদের চলে যেতে দেখে বরিস তৎক্ষণাৎ সার্জের বর্তমান স্ত্রী আন্না এবং তার ছেলে মিশাকে নিয়ে লানিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আপাতত বিপদ কেটে যায় এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে লানিয়া এই ঘটনায় তখনও মানসিক চাপের মধ্যে ছিলেন এবং ক্রমাগত এখান থেকে চলে যাওয়ার কথা বলছিলেন। সেই সময় পুরো শহরের অনেক জায়গায় আগুন লেগেছিল, যার কারণে আকাশে অদ্ভুত আলো দেখা যাচ্ছিল। ইরিনা নীরবে দূরের দিকে তাকিয়েছিলেন। তার মনে গভীর দুশ্চিন্তা ছিল। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। ইরিনা দরজার ফুটো দিয়ে দেখে তার মা এসেছে। এরপর দরজা খোলেন, কিন্তু মায়ের সাদা চোখ দেখা মাত্রই তিনি দ্রুত দরজা বন্ধ করে দেন। আন্তন জিজ্ঞেস করে কেন সে ন্যানিকে ভেতরে আসতে দিচ্ছে না। ইরিনা তার উপর চিৎকার করে তাকে তার ঘরে যেতে বলেন। তার মায়ের সাহায্যের চিৎকার চাপা দিতে তিনি রেডিওতে জোরে গান চালিয়ে দেন। আসলে ইরিনা জানতেন যে তার মা আজই একজন আক্রান্ত রোগীর চিকিৎসা করেছেন, কিন্তু ভাইরাসটি এত দ্রুত ছড়িয়ে পড়বে তা তিনি ভাবেননি। আর এখন মাকে ভেতরে নেওয়ার অর্থ হলো নিজেকে এবং তার ছেলেকে ঝুঁকির মুখে ফেলা। কিছুক্ষণ পর বাইরের কোলাহল থেমে যায়, কিন্তু বেল আবারও বেজে ওঠে। ইরিনা পরীক্ষা করে দেখেন সামনে তার প্রাক্তন স্বামী সার্জ দাঁড়িয়ে আছেন। তিনি সংক্রমিত নন তা নিশ্চিত হওয়ার পর ইরিনা দরজা খোলে আর তাকে জড়িয়ে ধরেন। তিনি কল্পনাও করেননি যে এই কঠিন সময়ে সার্জ তাদের বাঁচাতে আসবে। সার্জের সাথে কথা বলে তিনি জানতে পারেন যে এখানে পৌঁছাতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আসলে সকালে যখন সার্জ জানতে পারেন যে মস্কো পুরোপুরি কোয়ারেন্টাইন করা হয়েছে, তখন সার্জ তার ছেলে ও প্রাক্তন স্ত্রীকে বাঁচাতে আন্নাকে ঘুমন্ত অবস্থায় রেখে একটি খাবারের ট্রাকে লুকিয়ে শহরে প্রবেশ করেন। তখন রাস্তাগুলো সম্পূর্ণ জনশূন্য ছিল এবং মানুষকে ঘর থেকে বের হওয়ার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ট্রাক চালককে কিছু অতিরিক্ত টাকা দিয়ে তিনি ইরিনার বিল্ডিংয়ের নিচে অপেক্ষা করতে বলেন। সব বলার পর তিনি যখন ইরিনা এবং ছেলেকে নিয়ে ট্রাকে ফেরেন, তখন সেখানে শুধু ছড়ানো ছিটানো মালপত্র পান এবং চালকের কোনো চিহ্ন ছিল না। আসলে সার্জ যাওয়ার কিছুক্ষণ পরেই সশস্ত্র অপরাধীরা ট্রাকটিতে আক্রমণ করে চালককে মেরে ফেলেছিল। সার্জ ট্রাকের পেছনে চালকের লাশ পেয়ে সেটি বাইরে ফেলে দেন। ঠিক তখনই অপরাধীরা ফিরে আসে, কিন্তু সার্জ দ্রুত ট্রাক স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে সার্জের বাবা এবং প্রতিবেশী লানিয়া তাদের জিনিসপত্র গুছিয়ে গাড়িতে লোড করছিলেন। রওনা হওয়ার আগ মুহূর্তে আন্না গাড়িতে উঠতে অস্বীকার করেন। সার্জকে ছাড়া তিনি যেতে রাজি ছিলেন না। ঠিক তখনই একটা গাড়ির শব্দ শোনা যায় এবং সবাই সতর্ক হয়ে ওঠে। আসলে সার্জ তাদের সামনে হাজির হয়েছিলেন এবং আন্না তাকে দেখে খুবই খুশি হন, কিন্তু সার্জের সাথে ইরিনাকে দেখে তার খুবই খারাপ লাগে। ঠিক সেই মুহূর্তে আন্নার ছেলে মিশা দেখতে পায় কিছু জিপ তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। সে বুঝতে পারে যে ডাকাতরা প্রতিশোধ নিতে ফিরে আসছে, তাই পুরো দলটি দ্রুত তাদের বাকি জিনিসপত্র গোছাতে শুরু করে, যেন তারা কোনো এক ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচার চেষ্টা করছে। আরেকটি গাড়ি কাছে আসতে দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় সেটি একজন সাধারণ মানুষ। এখন তাদের প্রতিটি পদক্ষেপে খুবই সতর্ক থাকতে হচ্ছিল, কারণ ভয়াবহ ভাইরাসের কারণে পুরো মস্কো বন্ধ ছিল। যদিও তাদের এলাকা শহর থেকে দূরে ছিল, তবুও তারা ডাকাতি থেকে রক্ষা পাচ্ছিল না। আপাতত সেই অপরাধীদের তাড়িয়ে দেওয়া গেলেও তারা যে আবারও আক্রমণ করবে না তার কোনো নিশ্চয়তা ছিল না।
এরই মধ্যে সেই অজানা ব্যক্তিটি সেখানে পৌঁছে সাহায্য চায়, কারণ তার গর্ভবতী স্ত্রীর পেটে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়েছে। মনে হচ্ছিল সে সন্তান জন্ম দিতে চলেছে। আন্না পরামর্শ দেন যে গর্ভবতী মহিলাটিকে বিশ্রামের জন্য ভেতরে আনা উচিত, কিন্তু ইরিনা কঠোরতা দেখান। বন্দুক তুলে সেই অসহায় দম্পতিকে তৎক্ষণাৎ চলে যেতে বলেন। তিনি বিশ্বাস করতেন যে এখন সহানুভূতি দেখানোর সময় নয়। লানিয়াও ইরিনার সিদ্ধান্তকে সমর্থন করেন। অসহায় লোকটি বুঝতে পারে এদের মন গলবে না, তাই সে তার গাড়ি নিয়ে চলে যেতে বাধ্য হয়। শেষ পর্যন্ত সার্জ এবং লানিয়ার পরিবার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে 3টি আলাদা যানবাহনে রওনা হয়, কিন্তু তাদের যাত্রা খুব বেশি দীর্ঘস্থায়ী হলো না। পথে একটি দুর্ঘটনা ঘটে। হঠাৎ একটি গাড়ির সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হতে শুরু করে, যা দেখে সার্জটি গাড়িটি থামিয়ে দেন। পরীক্ষা করে দেখা যায় যে গাড়ির ডিজেল কমে গেছে। আসলে তাড়াহুড়ো করে তিনি এমন জ্বালানি ভরেছিলেন যাতে অ্যান্টি ফ্রিজ ছিল না। বরিস পরামর্শ দেন যে গাড়িটিকে নিকটস্থ গ্যাস স্টেশনে টেনে নেওয়ার জন্য তাদের একটি টো চেইন লাগবে। লানিয়া বাধা দিয়ে বলেন যে তার বাড়িতে একটি টো চেইন আছে এবং তিনি সেটি আনতে ফিরে যাবেন। এই বলে তিনি মারিনা এবং তার মেয়েকে নিয়ে সেখান থেকে রওনা হন। কিন্তু বাস্তবে লানিয়া আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি মাঝপথে সার্জ এবং তার পরিবারকে ছেড়ে চলে যাবেন। সত্যি বলতে টো চেইনটি তার গাড়ির ট্র্যাঙ্কেই ছিল, কিন্তু তিনি তা লুকিয়ে রেখেছিলেন। লানিয়া যখন ভিন্ন পথে যাচ্ছিলেন তখন মারিনাকে একটি বন এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় ওয়াশরুমে যেতে হয়, তাই লানিয়া পলিনাকে একা গাড়িতে রেখে তার সাথে যান। পলিনা একা বসে বিরক্ত হচ্ছিল। তখন সে দূর থেকে কিছু গাড়ি আসতে দেখে। এগুলো ছিল সেই একই ডাকাত যারা লানিয়ার বাড়িতে হামলা করেছিল। বিপদ বুঝে পলিনা বনের মধ্যে লুকিয়ে তার বাবার সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় গ্যাং লিডার লানিয়ার গাড়িটি চিনতে পারে, কারণ সেদিন বাড়িতেই গাড়ির নম্বর দেখে রেখেছিল। তাই সে তার লোকদের তাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। লানিয়া ও তার পরিবার বুঝতে পারে তারা বিপদে পড়েছে, তাই তারা বনের গভীরে একটি পাহাড়ের নিচে লুকায়। ডাকাতরা তাদের পায়ের ছাপ অনুসরণ করে যেতে থাকে, কিন্তু প্রচণ্ড শীতের কারণে তাদের সাহস ভেঙে যেতে শুরু করে। লিডার যখন তল্লাশি চালিয়ে যাওয়ার জন্য জেদ ধরে, তখন অন্য ডাকাতরা ক্ষুব্ধ হয়। তাদের মধ্যে একজন নিজের লিডারকে গুলি করে দেয় এবং লিডার সোজা সেই পাহাড়ের নিচে পড়ে যেখানে লানিয়ার পরিবার লুকিয়েছিল। এই দৃশ্য দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। এরপর বাকি ডাকাতরা সেখান থেকে তাদের গাড়িটি নিয়ে চলে যায়। এদিকে সার্জের পরিবার তখনও লানিয়ার খবরের অপেক্ষায় ছিল। অনেকক্ষণ পর তাদের সন্দেহ হয় যে কিছু একটা ভুল হয়েছে। হঠাৎ তারা লানিয়ার সাহায্যের আর্তনাদ শুনতে পায়। সার্জ সেখানে পৌঁছে যখন লানিয়ার পরিবারকে দেখে, তখন তিনি বুঝতে পারেন যে তারা তাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কারণ এই পথটা তো তাদের বাড়ির দিকে নয়। তবুও সার্জ তার বন্ধুদের এই জনশূন্য বনে অসহায় অবস্থায় ফেলে যেতে পারেননি, তাই তিনি তাদের নিকটস্থ পেট্রোল পাম্পে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে বরিস গরম পানি ঢেলে ইঞ্জিন চালু করতে সক্ষম হন এবং দুই পরিবার দ্রুতই পেট্রোল পাম্পে পৌঁছায়। কিন্তু সেখানকার দৃশ্য ছিল তাদের ভাবনার চেয়ে সম্পূর্ণ আলাদা। সেখানে প্রত্যাশার চেয়ে বেশি ভিড় ছিল এবং সমস্ত জ্বালানি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী লানিয়ার পরিবারকে গাড়ি থেকে নেমে যেতে হয় এবং তারা ভিড়ের মধ্যে নিজেদের পথ খুঁজতে শুরু করে। লানিয়া পথচারীদের কাছে লিফট চাওয়ার চেষ্টা করেন এবং বিনিময়ে প্রচুর টাকা দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু কেউই তার কথা কানে নেয়নি। একজন মহিলা চশমা পরা এক লোককে দেখিয়ে চিৎকার করে বলেন যে সে সংক্রমিত এবং তাকে অবিলম্বে সেখান থেকে চলে যেতে হবে। লোকটি নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, তখন কেউ তাকে ছুরিকাঘাত করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। এটি দেখে মানুষ আরও বেশি নিশ্চিত হয় যে সে একজন রোগী এবং পুরো পেট্রোল পাম্পে হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সেই জনাকীর্ণ পেট্রোল পাম্পটি জনশূন্য হয়ে পড়ে এবং শুধু লানিয়ার পরিবার সেখানে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। সার্জ প্রথমে তাদেরকে ছেড়ে যেতে ইতস্তত করছিলেন, কিন্তু ওখানকার পরিবেশ দেখে তিনি আর অপেক্ষা করতে পারছিলেন না। তাই দেরি না করে তিনিও তার গাড়ি নিয়ে চলে যান। এদিকে পলিনা কিছু দূরেই একটা গাড়ি দেখতে পায়। এরপর জিজ্ঞেস করে তারা সেটি ব্যবহার করতে পারে কিনা, কিন্তু লানিয়া তাকে বাধা দেন, কারণ তার সন্দেহ ছিল গাড়িটি কোনো আক্রান্ত ব্যক্তির হতে পারে এবং সেটি স্পর্শ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। ভাগ্যক্রমে লানিয়া পেট্রোল পাম্পে অ্যাটেন্ডেন্টকে দেখতে পান, যে তখনও তার কেবিনে ছিল। তিনি দ্রুত তার কাছে গিয়ে কিছু টাকা দেন, যার বিনিময়ে অ্যাটেন্ডেন্ট তাদেরকে এক রাত আশ্রয় দিতে রাজি হয়। অ্যাটেন্ডেন্ট আগে থেকেই অনেক রেশন এবং জ্বালানি জমিয়ে রেখেছিল, কিন্তু তার উদ্দেশ্য ঠিক ছিল না। সে অনবরত পলিনার দিকে তাকিয়েছিল, এমনকি তাকে ড্রিঙ্ক করারও অফার করে। এতে লানিয়া বাধা দেন, যার ফলে অ্যাটেন্ডেন্ট রেগে যায়। সে ড্রয়ার থেকে বন্দুক বের করে লানিয়ার পরিবারকে আবারও বাইরে বের করে দেয়। ভাগ্যক্রমে সে গুলি চালায়নি, কিন্তু তাদের এই কনকনে ঠান্ডায় আবারও পথে নামিয়ে দেওয়া হয়। ঠিক সেই সময় মারিনা হাল ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেন। তখনই হঠাৎ সার্জের গাড়ি ফিরে আসে। আসলে সার্জের মন তার বন্ধুদের এভাবে ফেলে যেতে চাইছিল না। বরিসও স্বীকার করেন যে তাদেরকে একা ফেলে আসা ভুল ছিল।
তাই পরিবারের সুখ এবং নিজের নীতির জন্য সার্জ লানিয়ার পরিবারকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। লানিয়া তাকে ফিরে আসতে দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু সেই অভদ্র অ্যাটেন্ডেন্ট তাতে খুশি হয়নি। সার্জ সব জানার পর হঠাৎ অ্যাটেন্ডেন্টের হাত চেপে ধরেন এবং লানিয়া পেছন থেকে বন্দুক নিয়ে ঢুকে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। এর মানে হলো ভেতরের সমস্ত রেশন এবং জ্বালানি এখন তাদের। মিশা পরীক্ষা করে জানায় যে বাইরে পড়ে থাকা লোকটির চোখ সাদা ছিল না, অর্থাৎ সে সংক্রমিত ছিল না, বরং তার গাড়িটি ব্যবহার করা যাবে। এতে খুশি হয়ে দুই পরিবার দ্রুত জ্বালানি এবং মালামাল লোড করে আবারও যাত্রা শুরু করে। তাদের গন্তব্য এখান থেকে 1000 কিলোমিটার দূরে লেক ওঙ্গোজেরো, যেখানে লেকের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে একটা কেবিন আছে। বরিস প্রতি বছর সেখানে ছুটিতে যেতেন এবং জায়গাটি এতটাই প্রত্যন্ত ও সম্পদে সমৃদ্ধ ছিল যে এই বিপর্যয়ের সময় বসবাসের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারত না। পথের আরো সামনে তারা একটা ফায়ার ট্রাক দেখতে পায় যা রাস্তা আটকিয়ে রেখেছিল এবং কাছেই কিছু ভয়াবহ লাশ পড়েছিল। দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই সেখানে কোনো সংঘর্ষ হয়েছে। আশেপাশে কাউকে জীবিত না পেয়ে তারা ফায়ার ট্রাকটি সরিয়ে পথ পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। চালকের লাশ বের করার পর সার্জ চালকের আসনে বসেন এবং ট্রাকটিকে রাস্তার পাশে টেনে নেন। কিন্তু তারা যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ট্রাকের পেছনের সিটে একজন আহত লোককে দেখতে পায়। সার্জ তাকে পরীক্ষা করতে গেলে লোকটি হঠাৎ তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। এতে সার্জ মারাত্মকভাবে আহত হন এবং তার অবস্থার অবনতি হতে থাকে। এমনকি তার হ্যালুসিনেশনও শুরু হয়। তার পরিবার তাকে দ্রুত গাড়িতে তুলে সাহায্যের খোঁজে এগিয়ে যায়। ভাগ্যক্রমে তারা পথে কিছু খালি বাড়ি পায়। সেখানে তারা সার্জকে একটা বাড়িতে নিয়ে যায় এবং তার প্রাক্তন স্ত্রী ইরিনা খুবই নিপুণভাবে তার ক্ষত সেলাই করে দেন। পাশের বাড়ি থেকেই এই সুই সুতো পাওয়া গিয়েছিল, কিন্তু বরিস তখনও চিন্তিত ছিলেন, কারণ তিনি জানতেন শুধু সেলাই করাই যথেষ্ট নয়। সঠিক ঔষধের অভাব সার্জের জীবনের জন্য ক্রমাগত হুমকি হয়ে দাঁড়াচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সার্জের উচ্চ জ্বর আসে এবং তিনি অচেতন অবস্থায় বিড়বিড় করতে থাকেন। সেই সময় আন্না তার সেবা করছিলেন, কিন্তু সার্জকে ঘুমের মধ্যে ইরিনার কথা বলতে এবং তার নাম ধরে ডাকতে দেখে আন্না প্রচন্ড ধাক্কা খান এবং মানসিকভাবে ভেঙে পড়েন। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। লানিয়া কাছাকাছি একজন বৃদ্ধা মহিলার দেখা পান, যিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন, কিন্তু তিনি পশুর মতো মানুষকেও আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা করতে পারতেন। তিনি সার্জকে একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেন এবং বিনিময়ে লানিয়ার গাড়ি নিয়ে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যান। সার্জের কি হবে তা তিনি ভাবেননি, তবে ইনজেকশনটি কাজ করে এবং পরের দিন সকালের মধ্যেই সার্জের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলার পরই এক নতুন সংকট দেখা দেয়। মিশা যখন কাঠ সংগ্রহ করে বাইরে যায় তখন কেউ তাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয় এবং গাড়ির সমস্ত খাবার চুরি করে নেয়। সবাই সন্দেহ করে যে এটি সেই যুবকের কাজ যে তাদের সুই সুতা দিয়েছিল। লানিয়া বরিস ও আন্নাকে নিয়ে সেই যুবকের বাড়িতে যান এবং দরজা ভেঙে ভেতরে ঢোকেন। যুবকটি ভয় পেয়ে একটি অচেতন ছোট মেয়েকে কোলে নিয়ে ঘরের ভেতরে দৌড়ে যায়। সেখানে দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় যে কিছু সংক্রমিত লোক চুরি করা খাবার খাচ্ছে। সম্ভবত এটিই ছিল সেই যুবকের পরিবার। তখন একজন সংক্রমিত মহিলা কুড়াল দিয়ে লানিয়া এবং অন্যদের আক্রমণ করেন, যার ফলে আত্মরক্ষার্থে তাকে গুলি করতে হয়। মহিলার মৃত্যুর পর সার্জের পরিবারের ওখান থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তবে তাদের পাভেল নামে এক ব্যক্তির সাথে দেখা হয়, যিনি পেশায় একজন ডাক্তার ছিলেন। তিনি শুধু সার্জের ক্ষতের চিকিৎসাই করেন না, বরং তার ছেলে আন্তনকে এক ব্যাগ মিষ্টিও দেন। পাভেলের ভাঙা চশমা দেখে কৃতজ্ঞতা স্বরূপ ইরিনা তাকে নিজের একটি কন্ট্যাক্ট লেন্স দেন। এই সময়ের মধ্যে তাদের দুজনের একটি নীরব বন্ধুত্ব দেখা যায়, কিন্তু তাদের গন্তব্য ছিল আলাদা। ইরিনা 1000 কিলোমিটার দূরে নিরাপদ স্থানে যাচ্ছিলেন, আর অন্যদিকে পাভেল যাচ্ছিলেন তার রোগীদের ঔষধ পৌঁছে দিতে। তিনি সত্যিই একজন মহান ব্যক্তি ছিলেন, যিনি অপরাধীতে ভরা এক জনশূন্য হাসপাতালে ওষুধ খুঁজতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। সেই খোঁজাখুঁজির সময় তার চশমা ভেঙেছিল। পাভেলের কাছ থেকে আলাদা হওয়ার পর সার্জের দল সামনে এগিয়ে যায়, কিন্তু তারা জানতো না যে সামনের সেতুটি সম্পূর্ণ ভেঙে গেছে। দেখে মনে হচ্ছিল এটি উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা হয়েছে। ভাঙা সেতুর কাছে দাঁড়িয়ে তারা বুঝতে পারে যে তাদের ফিরে যেতে হবে এবং অন্য কোনো পথ ধরতে হবে। কিন্তু এই ভাঙা সেতুর কারণে ফিরে আসার সময় তারা পাভেলের আবারও দেখা পায়, যাকে কিছু গ্রামবাসী মালামালের জন্য লুট করছিল। জানা যায় যে ভাইরাসের আবির্ভাবের পর এই গ্রামবাসীদের রেশন ফুরিয়ে গেছে এবং সরকার তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। টিকে থাকার জন্য তারা রাস্তা অবরোধ করে এবং যাতায়াতকারী যানবাহন লুট করতে শুরু করেছে। এমনকি তারা হাসপাতালের অ্যাম্বুলেন্সকেও রেহাই দিচ্ছিল না। কেউ প্রতিরোধ করলে মেরে ফেলতেও প্রস্তুত ছিল। এটি দেখে ইরিনা পাভেলকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি গাড়ি থেকে লাফিয়ে নেমে একাই বন্দুক
বন্দুক দিয়ে সেই ডাকাতদের তাড়িয়ে দেন। এই হট্টগোলের মধ্যে কেউ লক্ষ্যই করেনি যে গাড়িতে একা বসে থাকা আন্তনকে এক অপরিচিত ব্যক্তি লক্ষ্য করছে। আন্তন এটি জানতে পেরে তৎক্ষণাৎ গাড়ি থেকে লাফিয়ে বনের দিকে দৌড় দেয়। ততক্ষণে পাভেল রক্তে ভেসে যাচ্ছিল। সেই কারণে ইরিনাকে তার ভারী শরীর টেনে গাড়িতে তুলতে হয় এবং আন্তনের নিখোঁজ হওয়ার কথা লক্ষ্য না করেই গ্রামবাসীদের প্রতিশোধের ভয়ে তাদের সেখান থেকে চলে যেতে হয়। তবে আন্তন যখন বন থেকে ফিরে আসে তখন সে দেখে তার পরিবার চলে গেছে। বুদ্ধিমান হওয়ায় সে কান্নাকাটি না করে পূর্ণ সাহস নিয়ে তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ভাগ্যক্রমে সে কিছুক্ষণের মধ্যে একটি পাশের শহরে পৌঁছে যায়, কিন্তু সেই জায়গাটি ভুতুড়ে শহরের মতো সম্পূর্ণ জনশূন্য ছিল। আন্তন ভয় পেয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর কিছু সৈন্য দেখতে পায়, কিন্তু তাদের কর্মকাণ্ড তাকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। সে ফিরে দৌড় দিলে এক সৈন্য তাকে তাড়া করতে শুরু করে। আন্তন একটা হাসপাতালে ঢুকে বেডের নিচে লুকিয়ে পড়ে, তবে সৈন্যটি তাকে অনুসরণ করে তার লুকানোর জায়গা খুঁজে পায়। সৈন্যটি তাকে শুয়ে পড়তে বলে এবং তার দিকে বন্দুক তাক করে। সে যখন ট্রিগার চাপতে যাবে তখনই হঠাৎ কেউ এসে সেই সৈন্যটিকে মেরে ফেলে। আসলে তিনি একজন ডাক্তার ছিলেন যিনি কিছু ওষুধ নিতে ফিরে এসেছিলেন। আন্তন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে জেনে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আগে ছেলেটিকে নিয়ে এখান থেকে যাবেন, না হলে সেই নিষ্ঠুর সৈন্যদের হাতে আন্তন প্রাণ হারাবে। সেই ডাক্তার ছিলেন সত্যি এক বিশাল হৃদয়ের মানুষ। পালানোর সময় আন্তন পেছনে পড়ে গেলে তার গোড়ালি মচকে যায়, কিন্তু তিনি তাকে ফেলে যাননি, বরং নিরাপদ স্থানে নিয়ে গিয়ে তার চিকিৎসা করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আন্তনকে বনের মাঝখানের একটি গ্রামে নিয়ে যান, যেখানে কিছু মানুষ তখনও সামরিক বাহিনীর নজর এড়িয়ে নিরাপদে বসবাস করছিল। কিন্তু শহর থেকে ফিরে এসে ডাক্তার গ্রামবাসীদের জানালেন কিভাবে সেনাবাহিনী নির্দোষ বেসামরিক মানুষকে হত্যা করছে। এটি শুনে সেখানে নীরবতা নেমে আসে। সরকার কতটা হৃদয়হীন হতে পারে তা কেউই বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই বাইরে থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছেছে। লাউডস্পিকারের মাধ্যমে তারা মানুষকে বেরিয়ে এসে এক জায়গায় জড়ো হতে বলছিল। তারা প্রতিশ্রুতি দিচ্ছিল যে সবাইকে সমস্ত সুযোগ সুবিধা সহ একটি নিরাপদ আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হবে। কিন্তু গ্রামবাসীরা সেনাবাহিনীর ধূর্ততা সম্পর্কে জানত, তাই তারা একটা বেসমেন্টে লুকিয়ে পড়ে। এক সৈন্য সে বেসমেন্টের কাছে এসে দরজা খুলতেই যাবে, ঠিক তখনই তার কানে নাক ডাকার শব্দ আসে। দেখা যায় এক বৃদ্ধ বাইরে ঘুমিয়ে পড়েছেন। আশেপাশে কেউ নেই দেখে সৈন্যটি বৃদ্ধকে গুলি করে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়। সৈন্যটি চলে যাওয়ার পর গ্রামবাসীরা বৃদ্ধের মৃতদেহ দেখে ভয়ে শিউরে ওঠে। এখন তারা আর সেনাবাহিনীর অত্যাচার সহ্য করতে পারছিল না, তাই তারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামবাসীদের মধ্যে একজন সাবেক সোভিয়েত সৈনিক ছিলেন, যার বাড়িতে প্রচুর অস্ত্র লুকানো ছিল। তিনি সবাইকে অস্ত্র দেন এবং তার তত্ত্বাবধানে গ্রামবাসীরা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এদিকে আন্তন এবং অন্য শিশুরা ডাক্তারের বাড়িতে জড়ো হয়েছিল, যেখানে ডাক্তার তাদের কঠোর নির্দেশ দিয়েছিলেন যাতে কোনো অবস্থাতেই বাইরে না যায়। এরপর গ্রামবাসীদের এই দলটি বাস স্টেশনের দিকে রওনা হয়, কারণ বেশিরভাগ শরণার্থী এবং সৈন্যরা সেখানেই ছিল। এই প্রলয় যেমন কিছু মানুষকে লোভী এবং দুর্বল করে তুলেছিল, তেমনি অনেকেই ছিল যারা ভাগ্যের কাছে মাথা নত করতে রাজি ছিল না। ডাক্তারের দল তাদের গন্তব্যে পৌঁছায়। তারা জামার নিচে অস্ত্র লুকিয়ে সেই অসতর্ক সৈন্যদের দিকে খুবই গোপনে এগোতে থাকে। কিন্তু ঠিক যখনই তারা আক্রমণ করতে যাবে তখন সে সার্জ এবং ইরিনাকে দেখতে পায়, যারা সেখানে এক সৈন্যের সাথে লড়ছিল। তাদের কথোপকথন থেকে সে জানতে পারে যে তারা এমন একটা ছেলেকে খুঁজছে যার চেহারা ঠিক আন্তনের মতো। ডাক্তার তখন বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু তিনি জানতেন না এই দম্পতি তাদের ছেলেকে খুঁজে পেতে কত কষ্টের সম্মুখীন হয়েছে। আসলে কয়েক ঘন্টা আগে পাভেলের ক্ষতের চিকিৎসার পর যখন ইরিনা বুঝতে পারেন আন্তন নিখোঁজ, তখন তিনি তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে সেই জায়গায় পৌঁছান যেখানে গ্রামবাসীদের সাথে তাদের সংঘর্ষ হয়েছিল। কিন্তু সেখানে আন্তনের কোনো চিহ্ন ছিল না। ইরিনা অসহায়ভাবে তাকে ডাকতে থাকেন, কিন্তু কোনো উত্তর পাননি। বরিস আন্তনের পায়ের ছাপ দেখে বনের মধ্য দিয়ে অনুসরণ করে শহরে পৌঁছান। হাসপাতালের বাইরে লাশের স্তূপ দেখে ইরিনা সেদিকেই দৌড় দেন। তার মনে অদ্ভুত অস্থিরতা ছিল। তিনি ভয় পাচ্ছিলেন তার ছেলে হয়তো ওখানে নেই, আবার তল্লাশিও থামাতে পারছিলেন না। পাভেল তাকে অনুসরণ করে আশ্বস্ত করে যে আন্তনের লাশ সেখানে নেই এবং সে অবশ্যই নিরাপদ আছে। ঠিক তখনই উপর দিয়ে একটা বিমান যায় এবং অনেকগুলো লিফলেট ফেলে। তাতে লেখা ছিল সমস্ত শরণার্থীরা যেন বাস স্টেশনে জড়ো হয়, যেখান থেকে সেনাবাহিনী তাদের নিরাপদ আইসোলেশন সেন্টারে নিয়ে যাবে। সেখানে পৌঁছে ইরিনা দূরবীনের মাধ্যমে ভিড়ের মধ্যে আন্তনকে খুঁজতে থাকেন। হঠাৎ তার নজর পড়ে একটি শিশুর উপর যে বাসে উঠছিল এবং যার চেহারা হুবহু আন্তনের মতো। বিপদের কথা চিন্তা না করে ইরিনা স্টেশনের দিকে দৌড় দেন এবং সরাসরি বাসে ঢুকে পড়েন। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি তার ছেলে ছিল না, বরং অন্য একটি ছেলে ছিল যে আন্তনের মতো কোট পরেছিল।
এখন সার্জ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন, তাই তিনি ইরিনাকে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এক সৈন্য তার পথ আটকে দেয়। সার্জ শান্তভাবে তার হ্যান্ডগান বের করে সৈন্যটির দিকে তাক করেন। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সেই প্রতিশোধ নিতে আসা গ্রামবাসী এবং সৈন্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। পুরো পরিবেশ বিশৃঙ্খলায় রূপ নেয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা সৈন্যদের মারতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই সব সৈন্যকে খতম করে দেয়। এই হট্টগোলের পর ডাক্তার সার্জকে আন্তন সম্পর্কে সব কথা বলেন। তিনি তৎক্ষণাৎ সেই গ্রামে পৌঁছান যেখানে আন্তন লুকিয়ে ছিল, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এখানকার শিশুদের চোখে মুখে ছিল অদ্ভুত রাগের ছাপ। তারা জানতে পেরেছিল আন্তন মস্কো থেকে এসেছে এবং তারা বিশ্বাস করত যে সে শহরের ধ্বংস আর ভাইরাস সাথে নিয়ে এসেছে, তাই তারা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এটি শুনে ইরিনা ঠান্ডার তোয়াক্কা না করে বাইরে দৌড় দেন এবং পাগলের মতো আন্তনকে ডাকতে শুরু করেন। ভাগ্যক্রমে তিনি তাকে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে খুঁজে পান। ইরিনা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কাঁদতে কাঁদতে তার ছেলেকে জড়িয়ে ধরেন। যাওয়ার আগে সার্জ কৃতজ্ঞতা স্বরূপ ডাক্তারকে কিছু খাবার দেন। এরপর ডাক্তার আন্তনকে খুব ভালোবাসা দিয়ে বিদায় জানান। এদিকে আন্না, যিনি গাড়িতে অপেক্ষা করছিলেন, তিনি অদ্ভুত কিছু অনুভব করছিলেন। তিনি হঠাৎ গাড়ি থেকে নেমে ভয়ানকভাবে কাশতে শুরু করেন। যখন তিনি মুখে হাত দেন তখন সেখানে রক্তের দাগ ছিল। এগুলো ছিল ভাইরাসের স্পষ্ট লক্ষণ। এটি জেনে সার্জ এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন, কারণ তার প্রাক্তন স্ত্রী ইরিনা এবং বন্ধু লানিয়া একজন আক্রান্ত রোগীর সাথে ভ্রমণ করার ঘোর বিরোধী ছিল। অনেক বিতর্কের পর সিদ্ধান্ত হয় যে আন্না একাই গাড়ি চালাবেন আর সার্জ এবং তার ছেলে মিশা অন্য গাড়িতে থাকবেন। তারা আবারও যাত্রা শুরু করেন, কিন্তু আন্নার অবস্থা খারাপ হচ্ছিল এবং তার জন্য স্টিয়ারিং হুইল সামলানো কঠিন হয়ে পড়েছিল। মিশা দূরে একটা আলো জ্বলতে দেখে। এরপর তারা সবাই আন্নাকে তুলে সেই বাড়ির দিকে নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে যা দেখলেন তা বেশ বিস্ময়কর ছিল। যদিও বাড়ির আলো জ্বলছিল, তারা ভেতরে কোনো জীবিত মানুষকে পাননি এবং প্রায় অচেতন আন্নাকে একটা ঘরে আলাদা করে রাখা হয়। পাভেল নিরাপত্তার জন্য সবাইকে মাস্ক পরার নির্দেশ দেন এবং বাড়িতে ওষুধের খোঁজ শুরু করেন। যদিও তিনি কেবল কিছু সাধারণ অ্যান্টিবায়োটিক এবং গ্লুকোজ পান, এইগুলো তিনি আন্নাকে দেওয়ার সিদ্ধান্ত নেন। সার্জ যখন এই ওষুধ দিতে যাচ্ছিলেন, পাভেল তাকে থামিয়ে দেন। তিনি বলেন ডাক্তার হওয়ায় তিনি এই কাজটি আরো ভালোভাবে করতে পারবেন। আসলে হাসপাতালে অনেক ডাক্তার আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে মারা গিয়েছিলেন, কিন্তু পাভেল একদমই সুস্থ ছিলেন। তাই তার সন্দেহ ছিল হয়তো তার শরীরে এমন অ্যান্টিবডি আছে যা তাকে এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখে। ঠিক তখনই উপর থেকে একটা চিৎকার শোনা যায়। একটি ঘরে মারিনা এই বাড়ির আসল মালিকদের বেশ কয়েকটি লাশ খুঁজে পান। দেখা যায় বাড়িটি একজন সামরিক কর্মকর্তার ছিল এবং তার পুরো পরিবার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। যখন আর কোনো উপায় ছিল না, তখন কর্মকর্তাটি বাধ্য হয়ে তাদের হত্যা করেন এবং নিজেও সংক্রমণে মারা যান। পাভেল যখন দেখলেন এইসব মৃতদেহ সংক্রমিত, তিনি দ্রুত সবাইকে সেখান থেকে বের করে দরজা লক করে দেন। ড্রয়িং রুমে ফেরার পর সবার মনোবল ভেঙে যায়। তারা ভয় পাচ্ছিলেন যে এই বাড়িতে থাকলে তারাও সংক্রমিত হতে পারেন। কিন্তু সার্জ এই সময় কারো কথাই শুনতে রাজি ছিলেন না। তিনি জেদ ধরেছিলেন যে তাদের ওষুধ খুঁজে বের করতে হবে। তবে মনের গভীরে তিনি জানতেন এই পরিস্থিতিতে তার স্ত্রীকে বাঁচানো প্রায় অসম্ভব। পরের দিন সকালে যখন ক্লান্ত সার্জ ড্রয়িং রুমে আসেন, তিনি দেখেন লানিয়া এবং ইরিনা পুরো জায়গাটি দুই ভাগে ভাগ করে ফেলেছেন। একদিকে রয়েছেন যারা আন্নার কাছাকাছি গিয়েছিলেন আর অন্যদিকে রয়েছেন বাকিরা। এটি দেখে সার্জ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তাদের বকাঝকা করেন এবং বলেন হয়তো আন্নার শুধু সাধারণ ঠান্ডা লেগেছে এবং 3 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তিনি আরো বলেন যদি লানিয়া অপেক্ষা করতে না পারেন তবে তিনি চলে যেতে পারেন। এটি লানিয়াকে দোটানায় ফেলে দেয়। তিনি তার বন্ধুকে আর ছেড়ে যেতে চাননি, কিন্তু মারিনা খুবই অস্থির ছিলেন এবং চলেই যেতে চাইছিলেন। আন্নার তীব্র কাশি হচ্ছিল এবং তিনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিলেন। কিন্তু সেই রাতে আন্না অদ্ভুত আচরণ শুরু করেন। আলো ভরা ঘরেও তিনি বারবার জিজ্ঞেস করছিলেন কেন লাইট বন্ধ। এটি পলিনাকে অবাক করে এবং সে তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায়। তখন সে দেখে আন্নার চোখ সাদা এবং লাল হয়ে গেছে। এগুলো ছিল ভাইরাসের অত্যন্ত স্পষ্ট লক্ষণ। সবাই জানতো এটি কতটা বিপজ্জনক। সেই সময় মিশা, যে আগেই বিষণ্ণতায় ভুগছিল, তিনি মাকে হারানোর ভয়ে ভেঙে পড়ে এবং তিনি আর বাঁচতে চায়নি। তাই সে সেই ঘরে যায় যেখানে কর্মকর্তাটি মারা গিয়েছিলেন। সেখানে সে তার বন্দুক তুলে নিয়ে নিজের বুকে তাক করে। ভাগ্যক্রমে পলিনা ঠিক সময়ে পৌঁছায়। সে মিশাকে চড় মেরে ফেলে দেয় এবং এটি না করতে মিনতি করে। আসলে পলিনা তাকে খুবই ভালোবাসতো, কিন্তু মিশা তখন তাকে প্রত্যাখ্যান করে। তবে সে আপাতত আত্মহত্যার চিন্তা ত্যাগ করে। লানিয়ার পরিবার আন্নার সাথে একই বাড়িতে থাকতে ভয় পাচ্ছিল। শেষ পর্যন্ত তারা বাড়ি ছেড়ে লেক অঙ্গজেরোর দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লানিয়া অজুহাত দেখান যে তিনি আগে সেখানে গিয়ে থাকার ব্যবস্থা করবেন। এটি সার্জকে আরো ভেঙে ফেলে এবং তিনি মদ্যপান করে নিজের দুঃখ ভোলার চেষ্টা করেন। এরই মধ্যেই তার বাবার সাথে দেখা হয়, যিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। সার্জ তাকে উপহাস করে বলেন এই সময় কেউ তাকে সাহায্য করতে পারবে না। অসহায়ভাবে তিনি দেয়ালে আঘাত করে
নিজের রাগ ছাড়ছিলেন। কিছুক্ষণ পর ইরিনা দেখেন সার্জ পুলে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তখন সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি সার্জের যত্ন নেন এবং পুরনো আবেগগুলো এমনভাবে জেগে ওঠে যে তারা একে অপরের কাছাকাছি চলে আসেন। আর ঘরে তখন আন্না মৃত্যুর সাথে লড়ছিলেন। আন্নার ব্লাড গ্রুপ জানার পর পাভেল এক বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার অ্যান্টিবডিযুক্ত রক্ত আন্নার শরীরে ইনজেক্ট করেন। কোনোভাবে তারা এই অদ্ভুত কঠিন দিনটি পার করেন। পরের দিন সকালে মিশা যখন তার মাকে দেখতে যায় তখন সে দেখে আন্না তার ঘরের বাইরের মেঝেতে নিশ্চল হয়ে পড়ে আছে। তার মনে হয় সব শেষ হয়ে গেছে এবং সে বিষণ্ণ মনে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। মিশা ফিরে দেখে আন্না ঘর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে এবং তার চোখ এখন সম্পূর্ণ স্বাভাবিক। তখন তারা দুজনেই হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরে। বোঝা গেল আন্না এখন সুস্থ। আন্নার সুস্থতা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সার্জ পাভেলকে ধন্যবাদ জানান, যিনি নিজেও নিশ্চিত ছিলেন না যে তার পদ্ধতি আসলে কাজ করবে কিনা। এরপর পুরো দলটি অবিলম্বে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা লক্ষ্য করে বরিসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর তারা বরিসকে প্রার্থনা কক্ষে অচেতন অবস্থায় পায়। পরীক্ষার পর পাভেল জানায় যে বরিস হার্ট অ্যাটাক করেছেন। প্রাথমিক চিকিৎসার পর বরিসের চোখ খোলে, কিন্তু এটি ছিল তার জীবনের শেষ মুহূর্ত। আন্নাকে সুস্থ দেখে তিনি চিরতরে চোখ বন্ধ করেন। ব্যথিত হৃদয়ে পুরো দলটি তার দেহটি কাপড় দিয়ে মুড়িয়ে লেক অঙ্গজেরোতে দাফন করার সিদ্ধান্ত নেয়, যা ছিল তার প্রিয় জায়গা। তবে তারা বুঝতে পারেনি যে সামনে এক নতুন সমস্যার সম্মুখীন হতে চলেছে। পথে তারা লানিয়ার উল্টে যাওয়া গাড়িটি দেখতে পায়। সেখানে সব জায়গায় রক্তের দাগ ছিল, কিন্তু পরিবারের কোনো চিহ্ন ছিল না। এসব দেখে সার্জের উদ্বেগ বাড়ছিল। এদিকে জনশূন্য বরফে ঢাকা উপত্যকায় লানিয়া একটা উজ্জ্বল লাল কাপড় টেনে সামনে এগোচ্ছিলেন এবং তার পেছনে রক্তের লম্বা দাগ তৈরি হচ্ছিল। গর্ভবতী মারিনা সেই লাল কাপড় দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। মনে হচ্ছিল তিনি এক ভয়াবহ আঘাত পেয়েছেন। আসলে কিছুক্ষণ আগে লানিয়া যখন বন্ধুদের ছেড়ে লেক অঙ্গজেরোর দিকে যাচ্ছিলেন তখন মারিনার হঠাৎ রক্তপাত শুরু হয়। এই বিশৃঙ্খলায় বরফের ওপর গাড়ির ভারসাম্য হারিয়ে বনের মধ্যে উল্টে যায়। এই দুর্ঘটনার কারণে মারিনার গর্ভপাত হয়ে যায়, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। রাস্তায় যেতে ভয় পেয়ে লানিয়া বাধ্য হয়ে মারিনাকে বনের মধ্য দিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর পলিনা সাহস হারিয়ে মাটিতে পড়ে যায়। ততক্ষণে লানিয়াও ক্লান্ত ছিলেন। তখনই তিনি একটা বাড়ির চিমনি দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। আশার আলো দেখে লানিয়া দ্রুত সেই কাঠের বাড়ির দিকে যান এবং হঠাৎ বাড়ির মালকিনকে আক্রমণ করেন। তিনি তাকে বেসমেন্টে বন্দি করেন এবং শেষ পর্যন্ত লানিয়ার পরিবার একটা আশ্রয় পায়। তারা নিজেদের উষ্ণ রাখতে দ্রুত আগুন জ্বালায়। এখন মারিনা শারীরিকভাবে সুস্থ হলেও সন্তানের শোকের কারণে তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না। কখনো তিনি একটা খেলনাকে শিশু ভেবে খেলতেন, আবার কখনো কথা বলতেন। তাকে এই অবস্থায় দেখে পলিনা এতটাই ভয় পেয়েছিল যে সে কিছু বলতেও পারছিল না। অবশেষে লানিয়া এসব সহ্য করতে পারছিলেন না। তাই মারিনা যখন ঘুমাচ্ছিলেন তখন তিনি গোপনে তার কোলে শিশুর লাশের বদলে একটা বালিশ রেখে দেন এবং সেই নিষ্পাপ শিশুর দেহটি পুড়িয়ে ফেলেন, যাতে তার আত্মা শান্তি পায়। সকাল হতেই মারিনা তার সন্তানকে খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে তিনি বেসমেন্টে পৌঁছান, যেখানে বাড়ির মালকিন বন্দী ছিল। এই সুযোগে মালকিন সেখান থেকে পালিয়ে যায় এবং লানিয়া ও তার পুরো পরিবারকে সেই অন্ধকার বেসমেন্টে আটকিয়ে দেয়। তখনও মারিনা তার পরিস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন না এবং অনবরত তার সন্তানকে ডাকছিলেন। লানিয়া রেগে তাকে বকাবকি করেন এবং বলেন তাদের দুজনকে সন্তান হারানোর বেদনা কাটিয়ে উঠতে হবে। তখন মারিনা এমন এক সত্য ফাঁস করেন যা সবাইকে স্তম্ভিত করে দেয়। তিনি জানান তিনি নিজেও জানতেন না যে সেই সন্তানের বাবা কে ছিল। আসলে মারিনা আগে একজন নৃত্যশিল্পী ছিলেন এবং যখন তিনি তার গর্ভাবস্থার কথা জানতে পারেন তিনি সিদ্ধান্ত নেন যে কোনো অজানা পুরুষকে খুঁজে নেবেন যে তার দায়িত্ব নেবে। সেই রাতেই বারে বিষণ্ণ মনে বসে থাকা লানিয়ার সাথে তার দেখা হয়, যিনি মারিনার দুঃখ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত থেকে তার প্রেমে পড়ে যান। এমনকি যখন লানিয়ার প্রথম স্ত্রী দীর্ঘস্থায়ী রোগের সাথে লড়ছিলেন তখনও তিনি মারিনার প্রতি অনুগত ছিলেন। এই সত্য শুনে লানিয়া হতবাক হয়ে যান। লানিয়ার গাড়ি দেখে সার্জ এবং আন্না সিদ্ধান্ত নেন তাদের সামনে এগিয়ে যেতে হবে, কারণ লানিয়াও তাদের পেছনে ফেলে গিয়েছিলেন। কিন্তু মিশা পলিনার চিন্তায় তাকে খুঁজতে যায়। তখন হঠাৎ মিশার খিঁচুনি শুরু হয়। এটি দেখে সবাই মিশাকে গাড়িতে তুলে গন্তব্যের দিকে রওনা হয়। সামনের যাত্রা প্রত্যাশার চেয়ে সহজ ছিল এবং তারা সেদিনই লেক অঙ্গজেরোতে পৌঁছায়। এই হ্রদটি রাশিয়ার সীমান্তের কাছে ছিল, যেখানে খুব কম মানুষই বাস করত। তাই মহামারীর প্রকোপ থেকে লুকানোর জন্য এটি ছিল সেরা জায়গা। মিশাও এখন ভালো ছিল, কিন্তু সে কিছুটা দুঃখী ছিল। তাদের আর কোনো উপায় ছিল না, তাই তারা সবাই লেকের মাঝখানে ছোট্ট দ্বীপটির দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে একটা পুরনো জাহাজ ছিল যা কাঠের বাড়িতে রূপান্তরিত করা হয়েছিল
এবং পাশে বিশাল জলাশয় ছিল যেখান থেকে তারা মাছ এবং চিংড়ি ধরতে পারত। তাই রেশনের চিন্তা তাদের ছিল না। বাড়ির কাছে পৌঁছাতেই সার্জের পা থেমে যায়, কারণ বাড়ির তালা ভাঙা ছিল, যার পরিষ্কার অর্থ হলো ভেতরে কেউ বসবাস করছে। সবাই সতর্কতার সাথে ভেতরে ঢোকে আর পুরো বাড়ি তল্লাশি করে কাউকেই পায় না। তবে কয়লার চুলা গরম থাকায় বোঝা যাচ্ছিল যে অধিবাসী মাত্রই বেরিয়ে গেছে। বাকি ঘরগুলো খুঁজতে গিয়ে তারা একটা কাঠের বোল্টে একটা মৃতদেহ দেখতে পায়, যার 2 পা কাটা ছিল। পাভেলের সন্দেহ ছিল হয়তো কেউ এটি খাওয়ার জন্য জমিয়ে রেখেছে। এটি শুনে সার্জের আত্মা কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তে বাড়ির আসল মালিক সেখানে ফিরে আসে। সার্জ এবং অন্যরা আগেই বিপদের আভাস পেয়ে লুকিয়েছিলেন। লোকটি খুবই সতর্ক ছিল, কিন্তু সার্জের হাতের বন্দুকের সামনে সে অসহায় হয়ে পড়ে এবং মুহূর্তেই তাকে কাবু করা হয়। সার্জ কিছুটা নমনীয়তা দেখিয়ে তাকে মারেননি, শুধু তার জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বলেন। লোকটি জানতো যে আশ্রয় ছাড়া এই হিমাঙ্কে সে বেশিক্ষণ টিকতে পারবে না, তাই সে এত সহজে হাল ছাড়েনি এবং অসহায়ত্বের ভান করে গোপনে একটা খঞ্জর বের করে। কিন্তু সার্জকে আক্রমণ করার আগে সার্জ তাকে গুলি করে মেরে ফেলেন। বিপদ কেটে যাওয়ার পর সার্জ দ্বীপে একটা বড় গর্ত খুঁড়ে তার বাবাকে সেখানে সমাহিত করেন। অবশেষে এই দীর্ঘ ও ভয়াবহ যাত্রা শেষ হয় এবং সবাই নতুন জীবন শুরু করে। ইরিনা ও পাভেলের সাথে নতুন সম্পর্ক শুরু করেন। এভাবে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু মিশা তখনও তার বাবা মায়ের লানিয়ার পরিবারকে পরিত্যাগ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিল। একদিন সবাই জানতে পারে মিশা নিখোঁজ। এতে সার্জ আতঙ্কিত হন এবং সবাই হ্রদের দিকে দৌড়ে যায়, যেখানে তারা বরফের উপরিভাগ ভাঙা দেখতে পায়। সবাই নিশ্চিত ছিল যে বরফ ভেঙে মিশার হ্রদে পড়ে গেছে। আন্না যন্ত্রণায় চিৎকার করতে থাকেন আর সার্জ খালি হাতে তাকে টেনে তোলার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত তারা মৃতদেহ খুঁজে পাননি। আন্না গভীর কষ্টে ছিলেন এবং সার্জ নিজেকে অভিশাপ দিচ্ছিলেন। এক জায়গায় সার্জ বরফ ভাঙলে একটা লাশ খুঁজে পান, কিন্তু সেটি মিশার ছিল না। আসল সত্য ছিল মিশা মরেনি। সে একটা অফ রোড গাড়ি চালিয়ে সেই জায়গায় ফিরে যাচ্ছিল যেখানে লানিয়ার পরিবার দুর্ঘটনার শিকার হয়েছিল, কারণ তার ভালোবাসা ছিল পলিনা। সেখানে পৌঁছে সে বনের গভীরে চলে যায়। এদিকে লানিয়ার পরিবার গত একদিন ধরে সেই অন্ধকার বেসমেন্টে আটকা পড়েছিল এবং তাদের কাছে পানি ও জলও ছিল না। পলিনার অনেক মিনতির পর সেই বৃদ্ধা মহিলা তাদের এক বোতল পানি দেয়, কিন্তু খাবার পাওয়া এত সহজ ছিল না। লানিয়াকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং সারা দিন এই হাড় কাঁপানো ঠান্ডায় কাঠ কাটতে হতো, তবে সে কিছুটা খাবার পেত, তাও পচা। সেই মহিলাটি আসলে তার উপর প্রতিশোধ নিচ্ছিল। রাত হতেই বৃদ্ধা মহিলাটি তৈরি হতে থাকে। এরপর সে লানিয়াকে উপরে ডাকে এবং লানিয়ার হাত পা বিছানায় বাঁধার পর তার কাপড় খুলতে শুরু করে। এদিকে মিশা বনের মধ্য দিয়ে পলিনাকে খুঁজছিল। তখন সে সেই একই কেবিন দেখতে পায় এবং ভাবে সেখানেই হয়তো পলিনা রয়েছে। তাই সে কিছু না ভেবে দ্রুত সামনে এগিয়ে যায়, কিন্তু একটা লোহার শিকারি ফাঁদ তার পা মারাত্মকভাবে জখম করে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। খালি হাতে সেই লোহার ফাঁদ ভাঙা অসম্ভব ছিল, তাই সে তার হ্যান্ড গান বের করে ফাঁদটি যে শিকল দিয়ে আটকানো ছিল সেখানে গুলি করে। সেই গুলির শব্দ শুনে বৃদ্ধা মহিলা ভয় পেয়ে যায়। এই সুযোগে লানিয়া দ্রুত তার পা মুক্ত করেন এবং মহিলাটিকে লাথি মেরে বিছানার নিচে ফেলে দেন। এরপর তিনি দ্রুত লোহার বিছানার পেছনে চলে যান এবং মহিলাটি তার বন্দুক রিলোড করার সময় লানিয়া প্রতিশোধের আগুনে তাকে আক্রমণ করেন। এরপর লানিয়া দ্রুত বেসমেন্টের দরজা খুলে মারিনা ও তার মেয়েকে মুক্ত করেন। আলোতে আসার সাথে সাথে মারিনার মন স্বাভাবিক হয়ে যায় এবং তিনি বারবার তার স্বামীর কাছে ক্ষমা চাইতে থাকেন। মারিনা এবং পলিনাকে নিরাপদ স্থানে বসিয়ে লানিয়া বন্দুক নিয়ে বাইরে যান। সেখানে তিনি মিশাকে পান এবং তাকে ট্রেনে বাড়ির ভেতরে নিয়ে আসেন। এই সাক্ষাতের পর কারো কথা বলার সময় ছিল না, কারণ লানিয়া তৎক্ষণাৎ মিশার ক্ষতের চিকিৎসা শুরু করেন। তখন পলিনা তার বাবা মায়ের সামনেই মিশাকে খুব ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে। লানিয়ার পরিবার এখন এই সাহসী যুবকের কাছে কৃতজ্ঞ ছিল। বিশেষ করে হ্রদ তীরের জায়গাটি বসবাসের জন্য অনেক ভালো শুনে তারা সিদ্ধান্ত নেয় যে তারা মিশার পরিবারের সাথে সেখানে থাকবে। যাওয়ার আগে লানিয়া বেসমেন্টে বন্দী মহিলার হাত করার চাবি তাকে দিয়ে দেন। তিনি এখন মানুষকে ক্ষমা করতে শিখেছিলেন এবং তার উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাননি। তারা সবাই মিলে বরফে ঢাকা গাড়িটি পরিষ্কার করে, কিন্তু সেটি চালু হচ্ছিল না। ভাগ্যক্রমে তারা এক দয়ালু সন্ন্যাসীর দেখা পায়, যাকে দেখে মারিনা লানিয়াকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। মিশাও সাহস দেখিয়ে পলিনার হাত ধরে ঘোষণা দেন সেও তাকে বিয়ে করতে চান। এইভাবেই সেই সন্ন্যাসী তাদের বিয়ে পড়িয়ে দেন। অন্যদিকে সার্জের রোমান্টিক জীবন খুব একটা সুখের ছিল না, কারণ আন্নার স্মৃতিশক্তি ইতিমধ্যে লোপ পাচ্ছিল। কখনো কখনো তিনি ভুলে যেতেন যে তার ছেলে নিখোঁজ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো মনে রাখার আকুলতায় তিনি দিনরাত ডায়েরি লিখতেন। সার্জ যখন তার জন্য পানি আনতে রান্নাঘরে যান, তখন তিনি দেখেন তার প্রাক্তন স্ত্রী ইরিনা এবং পাভেল একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে আছেন। ঠিক তখনই এক বিকট বিস্ফোরণ সেখানকার নীরবতা ভেঙে দেয়। বিস্ফোরণের শক ওয়েভ এতটাই শক্তিশালী ছিল যে সার্জ মাটিতে আছড়ে পড়েন। ভাগ্যক্রমে তিনি অক্ষত ছিলেন, তাই তিনি দ্রুত উঠে পাভেলের সাথে বাইরে যান। দেখা যায় বিস্ফোরণটি একটি বিধ্বস্ত বিমানের কারণে হয়েছিল, যেটা কিনা কোনো দেশের সামরিক বিমান বলে মনে হচ্ছিল। তারা ভেবেছিল এত বড় দুর্ঘটনায় কেউই বেঁচে থাকার কথা নয়, তাই তারা কেবিনের দিকে ফিরে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন
সংক্রমিত এশীয় সৈন্য পাভেলকে জিম্মি করে। তখন পাভেল তার স্ক্যালপেল বের করে অপহরণকারীকে আক্রমণ করেন। ঠিক সেই মুহূর্তে সার্জো গুলি চালান এবং আক্রমণকারী মারা যায়। রাতে ঘরে ঘুমাতে যাওয়ার সময় ইরিনা একটা ডায়েরি পান, যা সম্ভবত ওই বিস্ফোরণের সময় আন্নার হাত থেকে পড়ে গিয়েছিল। ইরিনা ডায়েরিটি নিজের কাছে রাখেন এবং সারা রাত সেটি পড়েন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন সার্জ এবং পাভেল বাইরে যাচ্ছেন এবং তৎক্ষণাৎ তাদের অনুসরণ করেন। তিনি জানতে পারেন পাভেল গাড়ি চালানো শিখেছেন এবং একাই একটি প্রত্যন্ত গবেষণা প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাভেলের রক্ত এই মহামারীর সমাধান হতে পারত, তাই তিনি চলে যান। কেবিনে ফেরার পর ইরিনা সার্জের এই উদাসীনতা দেখে ধৈর্য হারিয়ে ফেলেন এবং তার উপরে চড়াও হন। তিনি আন্নার ডায়েরি পড়েছিলেন, এখন তার সব গোপন কথা জানতেন। জানা যায় আন্না ছিলেন অত্যন্ত ধূর্ত এক মহিলা, যিনি সার্জকে কেবল এই কারণেই ফাঁদে ফেলেছিলেন কারণ তার ছেলে মিশার একজন বাবার প্রয়োজন ছিল। একজন মনোবিজ্ঞানী হওয়ায় আন্না ষড়যন্ত্র করতে দক্ষ ছিলেন। তিনি সার্জের পকেটে কিছু আপত্তিজনক জিনিস রেখেছিলেন যাতে সার্জ ও ইরিনার মধ্যে বিচ্ছেদ ঘটে এবং তাদের পরিবার ভেঙে যায়। এটি শুনে সার্জ বিস্মিত হয়ে যান। ইরিনা একে একে আন্নার প্রকৃত রূপের পর্দা ফাঁস করতে থাকেন। তিনি এও প্রকাশ করেন যে আন্না যখন জীবনের জন্য লড়াই করছিলেন তখন সার্জ ইরিনার সাথে সময় কাটাচ্ছিলেন। এটি আন্নাকে সম্পূর্ণ ভেঙে ফেলে এবং তিনি ডায়েরিটি ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। বিকেলে সার্জ এমন ভাব করছিলেন যেন কিছুই হয়নি এবং তিনি হ্রদে মাছ ধরছিলেন। তখন তিনি দূর থেকে কিছু মানুষকে আসতে দেখেন। তিনি সতর্কভাবে বন্দুক তুলে নেন, কিন্তু কাছে আসতেই তিনি মিশা এবং লানিয়াকে চিনতে পারেন। তাদের দেখে সার্জের আনন্দের সীমা থাকে না এবং তিনি তাদের জড়িয়ে ধরেন। কিন্তু তখনই দূর থেকে কামানের গোলার শব্দ ভেসে আসে। তারা পেছনে ফিরে দেখে সার্জের কেবিনটি আগুনের শিখায় জ্বলছে এবং তারা সবাই আতঙ্কে সেদিকে দৌড় দেয়। এদিকে পাশের একটা বনে কিছু বিদেশি সৈন্য অজানা ভাষায় কথা বলছিল। মনে হচ্ছিল তারা উপর থেকে কোনো বড় আদেশ পেয়েছে, কিন্তু সেই আদেশ কি ছিল? আন্না কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? এরপর ইরিনা এবং পাভেলের কি হলো? দুঃখিত, আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারছি না, কারণ এখানে গল্পটি শেষ হয়েছে আর এর দ্বিতীয় সিজন এখনো আসেনি। তাই এর দ্বিতীয় সিজন আসা মাত্রই আমি অবশ্যই নিয়ে আসবো। আশা করি গল্পটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো নতুন কোনো গল্প নিয়ে আসা পর্যন্ত বিদায়।